হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি জবার দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। প্রথমটা হলো জবা গাছের বীজ। এই মুহূর্তে অনেক বন্ধুরাই জানেন জবা গাছের বীজ হয়, তবে যারা নতুন বাগান করছেন তাদের কাছে এই জবার বীজ কথাটা একটু অদ্ভুত লাগবে, কারণ অনেক ফুল ও ফল গাছে বীজ নজরে আসলেও জবা গাছের বীজ নজরে আসে না, কারণ এটা প্রাকৃতিকভাবে হয় না। কিছুটা আমাদের মতো বাগানীদের ভূমিকাও থাকে। কিভাবে বীজ হয়, কোন গাছে তার সাকসেস রেট বেশি থাকে, সমস্ত আলোচনা করব। দ্বিতীয়ত জানব জবা গাছের পাতার বৃন্তের ঠিক উল্টো দিকে এইভাবে কালো স্পট হয়ে থাকে, তা সাধারণ ছত্রাকনাশক প্রয়োগে যায় না। এটা কিভাবে দূর করবেন এবং কোন সময় কী কারণে এইটা হয়? নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফল গাছ থেকে ফুল গাছ যেই সময় যেই গাছের পরিচর্যার প্রয়োজন পড়ে সেই সময় সেই পরিচর্যা নিয়ে হাজির হই আমি আমার এই চ্যানেলে। তাই সমস্ত গাছের সমস্ত বিষয় সম্বন্ধে জানতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই যেই বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জবা গাছের বীজ। বাগানে যদি 2 থেকে 3 রকম ভ্যারাইটির জবা গাছ থাকে তবে নতুন রঙের ফুল নিজেরাই করে নিতে পারবো নিজেদের বাগানের গাছ থেকে। এখন এই জবার বীজ থেকেই নতুন প্রজাতির জবা তৈরি করছেন বড় বড় জবা প্রেমীরা। আমিও বেশ কয়েক বছর ধরে জবার বীজ তৈরি করে বাগানে নতুন রঙের জবা ফোটাচ্ছি। অনেক বন্ধু এই বিষয় জানলেও পুরোপুরি সফলতা পাচ্ছেন না, তবে আমি যেভাবে সফলতা পেয়েছি সেই পদ্ধতি শেয়ার করব আজ। জবা গাছের বীজ কিন্তু দেশি জবা গাছগুলিতে তৈরি হয় না। বিভিন্ন ধরনের পুনে, ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়ান ও আমেরিকান জাতের জবা গাছগুলিতে জবা গাছের বীজ তৈরি করা সম্ভব। যদি মাদার গাছ ভালো প্রজাতির হয়ে থাকে তবে জবা গাছের বীজ থেকে তৈরি করা ফুলের জাতও বেশ সুন্দর হয়, সাইজও বড় হয়, রঙও চোখে পড়ার মতো হয়। তবে আবার সব আমেরিকান, অস্ট্রেলিয়ান, পুনে কিংবা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছে বীজ তৈরি করার ক্ষমতা থাকে না। এমন কিছু জাত আছে যা আপনা থেকে বীজ তৈরি করে। সেই প্রজাতির গাছ আমাদের মাদার গাছের জন্য সিলেক্ট করতে হবে। যেমন দেখুন, এই ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাটিতে আপনা থেকেই কতগুলো সিড পড তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আমি নিজে থেকে তৈরি করিনি, গাছ তার নিজের প্রয়াসেই এই সিড পডগুলো তৈরি করছে। এই ধরনের গাছে যদি পলিনেশন করা যায় তবে তা 100% সাকসেস হবে। জবা গাছে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে আমরা নতুন রঙের নতুন প্রজাতির জবা ফোটাতে পারি। যেই ধরনের জবা গাছে এমনি থেকে বীজ তৈরি হয় সেই বীজগুলো কিন্তু পরিপক্ক হয় না, তবে অন্য প্রজাতির জবা থেকে যদি আমরা হ্যান্ড পলিনেশনের মাধ্যমে বীজ তৈরি করে থাকি সেই বীজ থেকেই একমাত্র চারা তৈরি করা সম্ভব এবং সেই চারা থেকেই আমরা ফুল পেতে পারি। আমি যেভাবে হ্যান্ড পলিনেশন করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 2টি রঙের 2টি প্রজাতির জবা নিয়েছি। ভালোভাবেই লক্ষ্য করতে পারছেন একটি জবার পুংকেশর আমি অন্য জবার গর্ভমুণ্ডে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। যেই জবাটির গর্ভমুণ্ডে আমি পুংকেশর রেণুগুলো লাগাচ্ছি সেই জবাটি হবে মাদার গাছ, আর যেই জবা থেকে আমি পুংকেশরগুলো কালেক্ট করছি সেটি হবে বাবা। মাদার গাছে আমরা বীজ সংগ্রহ করতে পারবো, কারণ এই গাছটিতেই কিন্তু ফুলটা শুকনো হয়ে বীজে পরিণত হবে। আর আগেই দেখলেন এই মাদার গাছটিতে আগে থেকে এমনিতেই অনেক বীজ তৈরি হয়ে গেছে, তাই এই গাছটিকেই আমি মাদার গাছ হিসেবে সিলেক্ট করলাম। তবে যখন তখন যে কোনো সময় এই পলিনেশন করলে চলবে না, এই পলিনেশন করারও সময় থাকে। জবা গাছের সিড পড ধারণের ক্ষমতা থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় গাছে বীজ সেট হওয়ার প্রবণতা বেশি থাকে, তবে সারা বছর যে থাকে না তা নয়। তবে অতিরিক্ত গরমে অধিকাংশ বীজ সেট হয় না, আবার বর্ষায় অতিবৃষ্টির কারণেও তা হয় না।
তাই বীজ তৈরির জন্য এই 3টে মাস বেস্ট। হ্যান্ড পলিনেশন বাসি ফুলে হয় না। যেই দিন যে ফুল ফুটবে সেই ফুলে পলিনেশন করতে হবে সকালের দিকে। তবে ফুল ফোটার সাথে সাথে খুব ভোরে আবার পুংরেণু তৈরি হয় না। তাই খেয়াল করে যখন পুংকেশরে রেণু বা পরাগ তৈরি হবে সেই সময় এই পলিনেশন করতে হবে। ঠিকঠাকভাবে পলিনেশন হয়ে গেলে 1 মাসের মধ্যে বীজ সম্পূর্ণরূপে পেকে যাবে। সেই বীজ থেকেই চারা তৈরি করা সম্ভব। কাঁচা অবস্থায় সিডপড কালেক্ট করলে ভেতরের বীজগুলো পরিপক্ক হবে না, তাই জন্য সেই গাছ থেকে চারা গাছ নাও হতে পারে। বীজ এইভাবে শুকনো হয়ে ফেটে গেলেই তবেই কিন্তু গাছ থেকে বীজ সংগ্রহ করবেন। তবে খেয়াল রাখবেন ফেটে যেন নিচের চতুর্দিকে ছড়িয়ে না পড়ে, সেক্ষেত্রে আবার বীজ হারিয়ে যাবে। আমার এটি একটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা। এর থেকে একটা সিডপড আমি আজ কালেক্ট করলাম। একটি পরিপূর্ণ সিডপড থেকে 5 থেকে 6টা বীজ পাওয়া যায়। এই বীজগুলো কালেক্ট করার পরপরই কিন্তু আমরা অঙ্কুরিত করতে দেব না। বীজগুলোকে 2 থেকে 3 দিন ভালোভাবে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। তারপর ভালোভাবে মিডিয়া তৈরি করে এই বীজগুলো অঙ্কুরিত হওয়ার জন্য বপন করতে হবে। আমি জবা গাছের বীজ থেকে চারা তৈরি করার জন্য 50% কোকোপিট ও 50% লাল বালি দিয়ে একটি মিডিয়া ব্যবহার করি। এই মিডিয়ায় বীজ তাড়াতাড়ি অঙ্কুরিত হয়। হ্যান্ড পলিনেশন করার পরেও আমাদেরকে কিন্তু জবা গাছের বেশ কয়েকটা দিকে খেয়াল রাখতে হবে। বীজ সেট হওয়ার ক্ষেত্রে জল কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময় মাটি একেবারে শুকনো হয়ে গেলে বীজ কিন্তু ড্রপ করতে পারে, তাই জন্য এই সময় বুঝে শুনে জল দিতে হবে জবা গাছগুলিতে। আবার অতিরিক্ত জল দেওয়ার ফলেও কিন্তু সিডপড পড়ে যেতে পারে। তাই এই সময় মাটি একেবারে শুকনো করাও চলবে না, আবার একসাথে অতিরিক্ত কিন্তু মাটিতে জল প্রয়োগ করাও চলবে না। জবা গাছের বীজ থেকে চারা অঙ্কুরিত হতে সময় লাগে 15 থেকে 30 দিনের মতো। আমি এই 3 রকমের নতুন জবা চারা বীজ থেকে তৈরি করেছি গত বছর। 3টেরই কিন্তু আলাদা রং আমি পেয়েছি। এবার দ্বিতীয় বিষয়ে আলোচনা করব। তা হলো জবা গাছের পাতা সবুজ একাধারে থাকলেও তার বৃন্তের ঠিক পিছন দিকে এই রকমভাবে স্পট লক্ষ্য করা যায় অনেক সময়। এই স্পট সাধারণত ছত্রাকনাশক ব্যবহার করার পরেও কিন্তু গাছ থেকে যায় না। আবার অনেক বাগানই এই স্পটকে অবহেলায় ছেড়ে দেন। তা করলে কিন্তু চলবে না। এই স্পটগুলি হচ্ছে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস। এগুলো কিন্তু ছত্রাকের আক্রমণ থেকে এই রকম হয় না। দীর্ঘদিন ধরে যদি এই ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস গাছের মধ্যে থাকে তবে তা অন্য সুস্থ গাছকেও রোগাগ্রস্ত করে দেয় এবং সেই গাছের কিন্তু বাড় বৃদ্ধি একেবারেই কমে যায়। এইগুলিকে ধ্বংস করার জন্য আমি এখানে 2টি উপকরণ ব্যবহার করছি। এখানে আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি, তার সাথে 3 গ্রামের মতো নিচ্ছি সাব ফাঙ্গিসাইড এবং 1 গ্রামের মতো নিচ্ছি এখানে আমি প্ল্যান্টোমাইসিন ব্যাকটেরিয়া নাশক। এই প্ল্যান্টোমাইসিন যে কোনো আপনারা রাসায়নিক ঔষধ দোকানে খোঁজ নিলেই পেয়ে যাবেন। তার সাথে আমি 10 ফোঁটার মতো মিশাচ্ছি স্টিকার। এই মিশ্রণটা ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে ঠিক সন্ধ্যের আগের মুহূর্তে আমাদেরকে সমস্ত জবা গাছগুলিতে ভালোভাবে প্রয়োগ করতে হবে। এই মিশ্রণটি প্রয়োগ করার সময় অবশ্যই আমাদেরকে গাছের পাতার নিচের দিকেও কিন্তু স্প্রে করতে হবে, কারণ এই রোগটি বিশেষত গাছের পাতার পিছন দিকেই লক্ষ্য করা যায়। এই স্প্রেটি করার 15 দিন পর আবার এই রকমভাবেই একবার রিপিট করতে হবে এই স্প্রেটা। 2 বার প্রয়োগ করার পরেই কিন্তু আপনারা অনেকাংশেই লক্ষ্য করতে পারবেন যে ব্যাকটেরিয়াটা প্রায় নির্মূল হয়ে গেছে। এই প্ল্যান্টোমাইসিন হলো একটি অত্যন্ত কার্যকরী ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক। এবার বলি এই ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ বাগানের গাছগুলিতে কেন হয়। অতিরিক্ত আবহাওয়ার তারতম্যের কারণে কিন্তু এই রোগগুলি দেখা যায় জবা গাছে। এই সময় অর্থাৎ এই গরম পড়ার আগের মুহূর্তে বিশেষ করে এই রোগগুলির আক্রমণ হয়ে থাকে প্রত্যেকটা গাছে। তাই জন্য এই সময় কিন্তু আমাদেরকে এই মিশ্রণটি প্রত্যেকটা গাছে কিন্তু প্রয়োগ করে দিতেই হবে। যেই গাছ সুস্থ আছে সেই গাছে তো দেওয়া ভালোই, এবং অসুস্থ গাছগুলিতেও সময় করে দিতে হবে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।